হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর তিনটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এপিসোডটি সাজিয়েছি একটু ভিন্নভাবে, আশা করি এই ভিন্নতা আপনাদের বেশ ভালো লাগবে। তো আজকে শুরুতেই শুনবেন আমাদের সবার প্রিয় মকসেদ ভাইয়ের একটি কালেক্টেড স্টোরি। আশা করি এই স্টোরিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো স্টোরিটির নাম দিয়েছেন ভয়ঙ্কর সুন্দর। সত্যি ঘটনাটি একটু অন্যরকম, রেগুলার ঘটনার থেকে একটু আলাদা। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এরপর থাকছে আমাদের মকসেদ ভাইয়েরই কালেক্টেড আরও একটা স্টোরি, যেই স্টোরিটির নাম দিয়েছেন জিন কন্যা। এই ঘটনাটাও বেশ ভালো রকম একটা ঘটনা। তো এরপর তৃতীয় যেই ঘটনাটি থাকছে সেটি আমাদের একজন লিসেনার বন্ধু পাঠিয়েছেন, কিন্তু বন্ধু তার নাম প্রকাশে অনিচ্ছুক, এজন্য তার নাম প্রকাশ করছি না, শুধু তার ঘটনাটা শুনবেন। তো আমাদের এই লিসেনার যেই ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনার নাম হচ্ছে রহস্যময় রাত। এই ঘটনাটিও বেশ দুর্দান্ত রকমের একটা ঘটনা। আশা করি সব মিলে আজকের এপিসোডটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি ভয়ঙ্কর সুন্দর। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। রাত 2টা। তুহিন বাস থেকে নামলো। বাস তার নিজস্ব গন্তব্যে চলেও গেল। রাস্তায় কোনো মানুষ নেই, নেই কোনো যানবাহন। বন্ধ একটি ছোট দোকানের সামনে একটি বাল্ব জ্বলছে। তার বাড়ি এখান থেকে 15-20 কিলোমিটার দূরে। এত পথ হেঁটে যাওয়া অসম্ভব, গাড়ি খুঁজতে হবে। তুহিন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু কোনো গাড়ির দেখা পেল না। এরকম অজপাড়া গ্রামে, যেখানে দিনের বেলাতেই গাড়ি পাওয়া যায় না, সেখানে রাতে গাড়ি পাওয়াটার সম্ভাবনা খুবই কম। তারপরও তুহিন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কারণ অন্য কোনো উপায় নেই। কাঁচা রাস্তা, বড় গাড়ি চলতে পারে না। কিছুদিন আগেও এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছিল, তুহিন টিভিতে সেটা দেখেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তুহিন রাস্তার পাশের খালটির সামনে গিয়ে দাঁড়ালো। গ্রামের অনেকেই বলে গভীর রাতে একটি মেয়েকে নাকি এই খালের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকেই তাকে দেখেছে। তুহিন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। লাশ কাটতে কাটতে তার হাত পেকে গেছে। সে এসবে কোনো বিশ্বাস রাখে না। সে খালটির পাড়ে গিয়ে বসলো। ঠান্ডা বাতাস বইছে। তুহিনের খুব ভালো লাগছে। মা হয়তো বাসায় বসে বসে টেনশন করছে এখন। মায়ের সাথে কথা বললে হয়তো ভালো লাগবে, কিন্তু ফোনে চার্জ নেই। কোনো যানবাহন তো দূরের কথা, একটা মানুষও নেই রাস্তায়। তুহিন মায়ের কথা ভাবতে লাগলো। হঠাৎ সে মৃদু কান্নার শব্দ শুনল। প্রথমে মনে হলো মনের ভুল, তাই সে কান খাড়া করলো। না, সত্যিই কেউ কাঁদছে মনে হচ্ছে। তুহিন ঝট করে শব্দের উৎসের দিকে তাকালো। সে দেখলো একটা মেয়ে একাকী খালের তীরে দাঁড়িয়ে কাঁদছে। তুহিন একটু ভাবলো, ভূতে বিশ্বাস নেই তার, তাই এটাকে ভৌতিক কাণ্ড মনে করার কোনো কারণই নেই। হয়তো মেয়েটি কোনো বিপদে পড়েছে, তাকে সাহায্য করা দরকার। তাই সে দ্রুত তার কাছে ছুটে গেল।
মেয়েটি কেঁদেই চলেছে, পরনের শাড়ি, মুখে কাপড় দিয়ে ঢেকে কাঁদছে, তাই চেহারাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তুহিন ডাক দিতে গিয়েও দিল না, তাই দৃষ্টি আকর্ষণের জন্য তুহিন শব্দ করে একটা কাশি দিল। মেয়েটি ঝট করে পেছনে তাকালো। এবার তুহিন তার চেহারা দেখতে পেল। শ্যামলা রং, কিন্তু চেহারাটা খুবই মিষ্টি, দেখলে খুব মায়া লাগে। বয়স 23 কি 25 হবে। তখন তুহিন জিজ্ঞেস করলো, আপনি কাঁদছেন কেন? মেয়েটি কোনো কথা বলল না, চুপ করে ওর দিকে তাকিয়ে থাকলো। তখন তুহিন আবারও জিজ্ঞেস করলো, আপনি এরকম তাকিয়ে না থেকে বলবেন কি কি হয়েছে? কোনো উত্তর নেই মেয়ের। তুহিন তখন একরকম বিরক্ত বোধ করলো। সে পিছনে ফিরে হাঁটা ধরলো। হঠাৎ কেউ তার হাত ধরে ফেললো। তুহিন চমকে গিয়ে পেছনে ফিরে তাকালো। সেই মেয়েটি, ওই মেয়েটি তার হাত ধরে রেখেছে, চোখে অশ্রু। তখন তুহিন বলল, আপনি কিছু বলছেনও না আর আমাকে যেতেও দিচ্ছেন না, ব্যাপারটা কি? তখন মেয়েটি বলল, আমার মেয়েটা পানিতে পড়ে গেছে, প্লিজ তাকে বাঁচান। ও ছোট, সাঁতার জানে না, দেরি করলে ও ডুবে যাবে, প্লিজ ওকে বাঁচান। তখন তুহিন জিজ্ঞেস করলো, কোথায় আপনার মেয়েটি? মেয়েটি হাত তুলে খালের মাঝে বরাবর ইঙ্গিত করলো। তুহিন দেখলো সত্যিই খালের পানিতে কেউ ঝাপাঝাপি করছে। তুহিন একজন আদর্শ ডাক্তার, মানুষকে বাঁচানোটা সে তার কর্তব্য মনে করে, তাই কিছু চিন্তা না করেই মুহূর্তেই সে দৌড় দিয়ে খালের পানিতে ঝাঁপ দিল। দ্রুত ডাইভ দিয়ে খালের মাঝখানে চলে গেল। দেখলো একটা ছোট্ট ফুটফুটে মেয়ে প্রায় ডুবে যাবে বেহুশ হয়ে যাচ্ছে। তুহিন খপ করে মেয়েটিকে ধরলো এবং তাকে পাড়ে নিয়ে আসলো। মেয়েটিকে শুইয়ে তার নাড়ি দেখলো, না, মরে গেছে। তুহিনের খুব খারাপ লাগলো। চাঁদের আলোয় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, দুধের মতো সাদা, চেহারাটা খুবই সুন্দর, এক কথায় পরীর মতো দেখতে। কিছুক্ষণ ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে থাকার পর তুহিন দাঁড়িয়ে চারদিক তাকালো, কিন্তু ওর মাকে আর খুঁজে পেল না। তুহিন অবাক হলো। হঠাৎ সে দেখলো ছোট্ট মেয়েটির মা রাস্তায় দাঁড়িয়ে আছে, তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। তুহিন ছোট্ট মেয়েটিকে কোলে তুলে নিয়ে রাস্তার দিকে গেল। রাস্তায় গিয়ে দেখলো মেয়েটি নেই। এই ছোট্ট মেয়েটির লাশ নিয়ে তুহিন কোথায় যাবে বুঝতে পারছে না। সে ছোট্ট মেয়েটির মাকে খুঁজতে লাগলো। হঠাৎ দেখলো সে জঙ্গলের ভেতরে যাচ্ছে। তুহিন সে মেয়েটির পিছু নিল। তুহিন অনেকবার ডাক দিল, কিন্তু মেয়েটি তার দিকে ফিরেও তাকালো না। তুহিন হাঁটার গতি বাড়ালে সেই মেয়েটিও তার হাঁটার গতি বাড়িয়ে দেয়। তাই তুহিন মেয়েটিকে ধরতেও পারছিল না। হঠাৎ তার ভয় লাগতে শুরু করলো। কিন্তু কোলের এই মৃত ছোট্ট মেয়েটিকে নিয়ে সে কোথায় যাবে? তাই অজ্ঞতা সে ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে তার মাকে অনুসরণ করতে লাগলো। কিছু দূর যাওয়ার পর মেয়েটি দাঁড়িয়ে গেল। তুহিন মেয়েটির কাছে গিয়ে বলল, আপনাকে আমি ডাক দিচ্ছিলাম, কিন্তু আপনি উত্তর দিলেন না কেন? মেয়েটির হাত দিয়ে সামনের দিকে ইঙ্গিত করলো, তারপর বলল, আমার মেয়েকে এখানে এই কবরটির পাশে কবর দিন। তুহিন সেদিকে তাকালো, দেখলো তার সামনে একটা কবর। তুহিন তখন বলল, দেখুন, আমাকে বাসায় যেতে হবে, আপনার মেয়েকে আমি কবর দিতে পারবো না। কথাটি বলে তুহিন মেয়েটির দিকে তাকালো। না, কেউ নেই সেখানে। শিরশির করে ঠান্ডা বাতাস বইছে। তুহিন আবারও মেয়েটিকে ডাক দিল, কোনো উত্তর নেই। তুহিন এবার প্রচন্ড ভয় পেতে শুরু করলো। তার গায়ের লোম যেন খাড়া হয়ে গেল। হঠাৎ তুহিনের হাত কেউ খামচে ধরলো। তুহিন ঝট করে তাকালো। তুহিন যা দেখলো তাতে তার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা এক শিহরণ বয়ে গেল। দেখলো তার কোলে মৃত ছোট্ট মেয়েটি তার হাত খামচে ধরে রেখেছে। তার চোখ দুটি খোলা। তুহিনের চোখের দিকে তাক করে রেখেছে তার চোখগুলো। তুহিন দ্রুত মেয়েটিকে নিচে নামিয়ে দৌড় দেওয়া শুরু করলো। এমন সময় তুহিন শুনতে পেল একটা ডাক, কেউ যেন ডাকছে, ভাইয়া। তুহিন তখনই দাঁড়িয়ে গেল। তুহিনের ছোট্ট একটা বোন ছিল, কিন্তু ছোটকালেই সে মারা যায়।
তাই তুহিন কখনো ছোট্ট বোনটির মুখ থেকে ভাইয়া ডাকটি শুনতে পারেনি। এজন্য এখনো তুহিনের অনেক কষ্ট হয়। তাছাড়া ডাক এতটা মায়াবী আর মধুর ছিল যে তুহিন থামতে বাধ্য হয়েছিল। তুহিন পেছনে তাকালো। মেয়েটি দাঁড়িয়ে আছে, চোখে পানি, চাঁদের আলোয় অপরূপ লাগছে। হঠাৎ মেয়েটির ওপর তুহিনের সুপ্ত ভ্রাতৃস্নেহ জেগে উঠল। তার সকল ভয় এক নিমিষেই যেন চলে গেল। সে মেয়েটির কাছে গিয়ে বসল। তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে, আমাকে খুলে বলো। তখন মেয়েটি বলল, আপনি ভয় পাবেন না তো ভাইয়া? তখন তুহিন জবাবে বলল, না, আমার কোনো ভয় নেই, আমাকে সব খুলে বলো। তখন মেয়েটি বলতে লাগলো, এই যে রাস্তাটি দেখছো, কিছুদিন আগে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল জানো? তখন তুহিন সম্মতি জানালো, হ্যাঁ আমি জানি, টিভিতে দেখেছি। তারপর মেয়েটি বলল, রাস্তার পাশে ওই খালটায় বাসটি উল্টে পড়ে যায়, সবাই মারা যায়, কিন্তু একটা ছোট্ট মেয়ে এবং তার মা তখনও জীবিত ছিল। বাসটি পানিতে তলিয়ে যাচ্ছিল, দরজা এবং জানালা আটকে গিয়েছিল। ছোট্ট মেয়েটির মা শত চেষ্টা করেও জানালা খুলতে পারছিল না, কিন্তু মা নিজের মেয়েটিকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ। নিজের মৃত্যুর পরোয়া নেই, তার এই আদরের মেয়েটিকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। শেষ পর্যন্ত অনেক কষ্টে জানালার কিছুটা অংশ খুলতে সক্ষম হলো। তারপর সেই ছোট্ট ফাঁক দিয়ে মা তার মেয়েটিকে ভেতর দিক থেকে ঠেলে অনেক কষ্টে বাইরে পাঠালো। মার জীবন সার্থক, সে তার মেয়েকে বাঁচাতে পেরেছে। মার কোনো চিন্তা নেই, তার মৃত্যু সার্থক। মৃত্যুর মুহূর্তেও মার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। এদিকে মেয়েটি হাত পা নেড়ে পানির উপরে ভেসে উঠতে সক্ষম হয়, কিন্তু সে অনেক ছোট, তাই সাঁতার জানে না। অনেকক্ষণ পানিতে ঝাপাঝাপি করে কাঁদতে থাকে, তাকে বাঁচাতে অনুরোধ করে। চারপাশে অনেক লোক ছিল, প্রায় সকলেই সাঁতারও জানতো, কিন্তু সাঁতার জানা সত্ত্বেও কেউই তাকে বাঁচাতে চায়নি। শেষ পর্যন্ত মেয়েটি পানিতে ডুবে মারা যায়। মেয়েটির মা তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবন দিল, কিন্তু তারপরও বাঁচাতে পারল না। উদ্ধারকারীরা এসে লাশ উদ্ধার করে মৃত মেয়েটির মায়ের লাশও পাওয়া যায়, এবং যাদের পরিচয় পাওয়া যায়নি তাদের খালের পাশে ওই জঙ্গলটিতে কবর দিয়ে দেওয়া হয়। ছোট্ট মেয়েটির মায়ের ঠাঁইও হয় এখানে, কিন্তু ছোট্ট মেয়েটির লাশ কোথাও পাওয়া যায়নি। তাই মেয়েটির মা কবরেও শান্তি পেল না। তার মায়ের আত্মা প্রতিদিন তার মৃত মেয়ের লাশ দেখতে পায়। প্রতিদিন রাতে এখান দিয়ে কেউ গেলে তাকে অনুরোধ করে তার মৃত মেয়েটিকে উদ্ধার করে তার পাশে কবর দেওয়ার জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না, ভয়ে পালিয়ে যায়। আজকে তুমি আসলে, আমার ভাগ্য ভালো, তুমি সবার মতো ছিলে না, তুমি অনেক সাহসী। আমি হলাম সেই ছোট্ট মেয়েটি, এবং ওই মেয়েটি আমার মা। আমাকে কবর দিয়ে দাও ভাইয়া, আমি আমার মায়ের কাছে যেতে চাই। অনেকদিন মাকে দেখি না, প্লিজ ভাইয়া। এরপর হঠাৎ মেয়েটির চেহারা বদলে যেতে শুরু করলো। চেহারা কুঁচকে গেল, শরীর শুকিয়ে গেল, চোখ দুটি ভেতরের কোঠরে ঢুকে পড়ল। অবশেষে ছোট্ট মেয়েটি নিচে পড়ে গেল। খুব ভয়ঙ্কর লাগছে দেখতে, কিন্তু তুহিনের ভয় লাগছে না। তুহিনের চোখ বেয়ে অশ্রু ঝরছে। বারবার মেয়েটির মায়াময় চেহারা তার চোখের সামনে ভাসছে। মাটি নরম ছিল, তাই সহজেই গর্ত করে তুহিন মেয়েটিকে কবর দিল। সে বাসে ওঠার পূর্বে তার প্রিয় মানুষটার জন্য কিছু গোলাপ কিনেছিল। সেখান থেকে একটা গোলাপ নিয়ে ছোট্ট মেয়েটির কবরের উপর রাখলো। তুহিন কিছুক্ষণ কবরের সামনে দাঁড়িয়ে রইল। তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে। বারবার মেয়েটির সেই ছলছল চোখের চেহারা তার চোখের সামনে ভাসছে। তুহিন বলতে লাগলো, আমি যদি তখন থাকতাম তোমাকে মরতে দিতাম না। যে মা তার মেয়ের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিল, সেই মায়ের জীবন আমি কিভাবে বৃথা হতে দিতে পারতাম বলো?
সকাল হয়ে গেছে। তুহিন ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠল। দেখতে পেল একটা গাড়ি যাচ্ছে। তাকে থামিয়ে তুহিন গাড়িতে উঠল। হঠাৎ সে পিছন ফিরে তাকায়। জঙ্গলের ভেতর সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখে মৃদু হাসি, সাথে তার মা। দুইজন খুব খুশি, অনেকদিন পর এক হতে পেরেছে হয়তো। তুহিনকে বিদায় জানাচ্ছে। তুহিনও হাত নেড়ে তাদেরকে বিদায় জানালো। গাড়ি এরপর চলতে শুরু করলো। লিসেনারদের উদ্দেশ্যে বলছি, আমাদের ভৌতিক চ্যানেলের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে আপনার প্রিয় মানুষদের মাঝে আমাদের এই ঘটনাগুলো ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ মোকসেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা কালেক্ট করে আমাদেরকে পাঠানোর জন্য। সত্যিই ভাই, ঘটনাটা বেশ ইউনিক একটা ঘটনা ছিল, অনেক অনেক বেশি টাইট ছিল। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি ভীষণ রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। অন সেকেন্ড মোকসেদ ভাই, আপনাকে আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। তারপরেও আপনাকে শুধু এই মুখের ভাষাতেই ধন্যবাদ জানাই ভাই, এভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তো লিসেনার স্যার, কথা বাড়াবো না, এখন চলে যাব আমাদের মোকসেদ ভাইয়েরই আরও একটা ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মোকসেদ ভাইয়ের জিন কন্যা নামক সেই ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ঘটনার নাম দিয়েছেন জিন কন্যা। তো চলুন শুনে আসি ঘটনাটি। ঘুমিয়েছিলাম, হঠাৎ খুটখুট শব্দে ঘুম ভেঙে গেল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিদুর হবে হয়তো। কাজের মেয়েটার ওপর মেজাজ খারাপ হলো। কতদিন বলেছি রাতে শোয়ার আগে তেলাপোকা, ইঁদুর এগুলোর ওষুধ ছিটিয়ে ঘুমাতে। না, তার কোনো খবর নেই। মনে হয় এনে দেওয়া ওষুধগুলোর কথা মেয়েটা ভুলেই গেছে। কাল নিজেই ছিটিয়ে দিতে হবে। রাতে এমনিতেই আমার ঘুম হয় না, তাও আজ লেট নাইট শুয়েছি। ভোরে অফিস ধরতে হবে। একবার ঘুম ভাঙলে আর ঘুম আসবে না। আমার স্ত্রী তিথি ছেলে মেয়েকে নিয়ে দুদিনের জন্য বাবার বাড়ি গিয়েছে। পুরো বাসা ফাঁকা, আমি একাই আছি। অফিস থেকে ফিরে সামান্য লেখালেখির চেষ্টা করা আর টিভি দেখা ছাড়া করার তেমন কিছুই নেই। আজ স্পিলবার্গের একটা ছবি দেখে শুতে এমনিতেই দেরি করে ফেলেছি। মনে হয় আধা ঘন্টাও ঘুমাতে পারিনি। এর মধ্যে খুটখুট শব্দ করে যন্ত্রণা শুরু হয়েছে। একবার মনে হলো ইঁদুর রান্নাঘরে শব্দ করছে। ঘুমের মধ্যেই হুস হুস শব্দ করে ইঁদুর তাড়াতে চেষ্টা করলাম। হুস হুস করে আমি ঘুমিয়ে যাচ্ছি, আবার শুরু হচ্ছে খুটখুট শব্দ করা। খেয়াল করে দেখলাম আমি হুস হুস করলে কিছু সময়ের জন্য থেমে যাচ্ছে খুটখুট শব্দ। চোখ লেগে আসতেই আবার সেই খুটখুট শব্দ শুরু হয়। কখন যে হুস হুস করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। হঠাৎ অনুভব করলাম কে যেন আমার পায়ের বুড়ো আঙ্গুল ধরে আলতো করে টানছে। চোখ থেকে ঘুম পুরোপুরি সরে গেছে। আমি চোখ হালকা করে তাকালাম। পুরো ঘর অন্ধকার। বাতি জ্বালিয়ে ঘুমাতে ভুলে গেছি। এখন দেখি বাতি নেভানো। যতদূর মনে আছে টিভি বন্ধ করে শখের একটা বই পড়ছিলাম। ঘরের বাতি জ্বলছিল তখন। তাহলে বাতিটা নেভালো কে? পায়ের আঙুলে আবার কেউ স্পর্শ করলো। আমি ভয় পেতে শুরু করছি, কেননা চোখ খুলে কাউকেই দেখতে পাচ্ছি না। ইঁদুরের চিন্তাটা বাদ দিয়ে দিলাম। আমি মশারি টানিয়ে শুয়েছি। শোয়ার আগে বেশ ভালো মতো মশারি গুজে তারপর শুয়েছি। ভেতরে ইঁদুর থাকলে আগেই তো দেখতে পেতাম। হঠাৎ ভূতের কথা মনে হলো। ভূত নয় তো? ভূতের কথা মনে হতেই ভয় আরো যেন দ্বিগুণ বেড়ে গেল। গলাটা শুকিয়ে আসছে, নড়তে পারছি না।
মনে হলো নড়াচড়া করলে কেউ আমাকে মেরে ফেলবে। আবার ভয় পাচ্ছি দেখে নিজের উপরেই রাগ লাগছে। কেউ শুনলে হাসবে। আমার ছেলেটার কথা মনে হলো। ভাবলাম ও মনে হয় আমার চাইতে বেশি সাহসী। বা পাটা আমি একটু নাড়ালাম, এমন ভাবে নাড়ালাম যেন ঘুমের মধ্যে নাড়াচ্ছি। সঙ্গে সঙ্গে স্পর্শটা বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ পায়ের উপর থেকে হাতটা সরিয়ে নিল। এবার ভাবলাম ইঁদুর হবার প্রশ্নই আসে না। আমি ভয়ে চোখ বন্ধ করে পড়ে আছি। ডাইনিং রুম থেকে ভেসে আসা ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাচ্ছি। এছাড়া অন্য কোনো শব্দ নেই। চারিদিকে শুনশান নীরবতা। একটু আগে হওয়া ঘুটঘুট শব্দটা এখন আর হচ্ছে না। হঠাৎ মনে হলো কেউ আমার শরীরে থাকা চাদরটা ধরে টানছে। আমি মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলাম। নিজের ঘরে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব কল্পনাও করিনি কখনো। ভয়ে হাত পা একবারে জমে যাচ্ছে। শরীর থেকে চাদরটা একটু একটু করে নিচের দিকে নেমে যাচ্ছে। যে করছে কাজটা বোঝা যাচ্ছে সে খুব ধীরে সুস্থে কাজটা করছে। কি করব বুঝতে পারছি না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখাই হচ্ছে আসল ব্যাপার। শুধুমাত্র বিপদের সময় মাথা ঠান্ডা রাখার কারণে 70% লোক মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। পরিসংখ্যানটা কোথায় যেন পড়েছিলাম। আমি মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করলাম। একবার ভাবলাম জোরে চিৎকার করে উঠি, তাতে চাদর টেনে যে আমাকে ভয় দেখাচ্ছে সে উল্টো ভয় পেয়ে যাবে। তারপরে মনে হলো চোর নয় তো। বেশ কিছুদিন যাবৎ মহল্লায় চোরের আনাগোনা বেড়েছে। সেদিনও নাকি জানালা দিয়ে বাড়িওয়ালির ব্যাগ থেকে মোবাইল, টাকা আরো কিছু জিনিস চোর নিয়ে গেছে। কিন্তু আমার বিছানাটা তো জানালা থেকে অনেকটা দূরে, জানালাটাও বন্ধ। তবে কি চোর আগেই ঘরের ভেতরে ঢুকেছিল? এখন আফসোস হচ্ছে কেন শোয়ার পূর্বে চেক করলাম না। অনেকক্ষণ অন্ধকারে থাকার ফলে অন্ধকারটা চোখে শুয়ে এসেছে। পায়ের দিকে কিছু একটা নড়ে উঠল। আবছা আলোয় একটা অবয়ব দেখা যাচ্ছে। আমি চোখ কুঁচকে ভালো করে দেখার চেষ্টা করলাম। মনে হলো কেউ একজন মেঝেতে হাঁটু গেড়ে খাটের ওপর কুনি রেখে বসে আছে। ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। শুয়ে থেকেও স্পষ্ট নারী অবয়বটা দেখতে পাচ্ছি। ঘরের উপরে উঠতে থাকা চুল পর্যন্ত বোঝা যাচ্ছে। আমার সমস্ত শরীর ঘেমে উঠেছে। কখন যে পুরোপুরি চোখ খুলে তাকিয়ে আছি বলতে পারবো না। হঠাৎই অবয়বটা আমার পায়ের উপর থেকে হাতটা সরিয়ে নিয়ে আমার মুখের দিকে তাকালো। আমার মনে হলো সে মনে হয় বুঝতে পেরেছে আমি তাকিয়ে আছি। আমি চোখ বন্ধ করার সাহস পেলাম না। দুজন চোখাচোখি তাকিয়ে থাকলাম। আমি যেন কাল মুহূর্ত ভুলে গেছি। চুপ করে পড়ে আছি। হঠাৎ ঘরের ভেতর প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো। মনে হলো সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। আমি দুহাত দিয়ে খাটের কিনারায় আটকে ধরে থাকলাম। এক সময় বাতাস হঠাৎই থেমে গেল। অবয়বটা এক সময় উঠে দাঁড়ালো। আমি কিছু একটা বলতে চাইলাম কিন্তু পারলাম না। মনে হলো আমার গলার ভেতরের সব রস কেউ যেন নিংড়ে বের করে নিয়েছে। তবুও মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝাতে চেষ্টা করলাম, ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে। বাঁচতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। শুধুমাত্র মাথা ঠান্ডা রাখার কারণে অনেক মানুষ বেঁচে যায়। সঙ্গে সঙ্গে একটা হিন্দি ছবির ডায়লগ মনে পড়ে গেল, জো ডার গায়া ও মার গায়া। আমি শরীরের সকল শক্তি এক করতে চেষ্টা করলাম। তখনই আমার মুখ থেকে প্রশ্নটা ছুটে গেল, কে কে ওখানে? নিজের গলার স্বর নিজেই চিনতে পারলাম না। মনে হলো আমার গলায় অন্য কেউ কথা বলছে। আমি আবারও একই প্রশ্ন করলাম, এই কে ওখানে? এবার মৃদু একটা হাসির শব্দ ভেসে আসলো। আমি আবার বললাম, কে? তখন ওপাশ থেকে একটা উত্তর এলো, আমি। খুব আস্তে উত্তরটা এলো। কেউ খেয়াল না করলে শুনতেই পাবে না এমন।
তখন আমি জিজ্ঞেস করলাম, আমি কে? ভয়ে আমার হাত পা যেন অবশ হয়ে আসছে। তখন সেই অবয়বটা বলল, আমি কেউ না। এই বলে অবয়বটা হেসে উঠল, যেন নিক্কণ হয়ে কানে বাজছে। আমি মুগ্ধ ছিলাম। তিথির ভাষায় অতি তাড়াতাড়ি মুগ্ধ হওয়া গাধা মানবরা। নিজেকে আমার কাছে গাধা মানব মনে হলো। আমি কিন্তু ভয় পাচ্ছি। দয়া করে বলুন, কে আপনি? জিজ্ঞেস করলাম। নিজেকে কেমন শিশু শিশু মনে হলো। এবার কোনো উত্তর এলো না। তবে অবয়বটা উঠে গিয়ে ঘরের মাঝখানে রাখা রকিং চেয়ারটাতে বসে পড়ল। মশারির ভেতর থেকেও দেখতে পাচ্ছি চেয়ারটা দুলছে। কেউ একজন হেলান দিয়ে বসে আছে চেয়ারটাতে। আমি স্বপ্ন দেখছি না তো? হাত নাড়িয়ে চিমটি কাটার শক্তি বা সাহস কোনোটাই পেলাম না। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি চেয়ারটার দিকে। পৃথিবীর কোনো কিছুই যেন স্থায়ী নয়। তেমনি আমার ভয়টাও স্থায়ী হলো না। খুব ধীরে ধীরে ভয়টা কেটে যাচ্ছে। গুনগুন করে একটা শব্দ হচ্ছে। মনে হলো আমার ঘরে থাকা অবয়বটা যেন গান গাইছে, কিন্তু আমার পরিচিত গানের সুর নয়, অচেনা কোনো সুরে। তিথি যেমন ঘরের কাজ করতে করতে আপন মনে সুর ভাজে, তেমনি আমি সুরটা ধরতে চেষ্টা করে পারলাম না। না, এমন সুর তো আগে কখনো শুনিনি। তবে সুরের মাদকতায় ভেসে গেল পুরো ঘর। আমি চোখ বন্ধ করে গান শুনছি আর ভাবছি কি করা যায়। একবার মনে হলো হাউমাউ করে কেঁদে কেঁদে যদি মাপ চাই তবে কেমন হয়। নিজেরই পছন্দ হলো না ব্যাপারটা। আমার মাথা কাজ করতে শুরু করছে। চিন্তা করতে পারছি দেখে ভালো লাগলো। একবার ভাবলাম হ্যালুসিনেশন না তো। নিজের মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ চুপ করে বের হয়ে এলো। সঙ্গে সঙ্গে অবয়বটি দোল খাওয়া বন্ধ করে দিয়ে আমার দিকে তাকালো। তখন আমি বললাম, আপনি কে? দয়া করে বলবেন। মনে হলো একটা যেন দীর্ঘশ্বাস পড়ল। এভাবে অযাচিত ভাবে কাউকে আমার ঘরে দেখে আমি ভয় পাচ্ছি এবং অস্বস্তি বোধ করছি। দয়া করে বলুন, আপনি কে? কি চান? তখন সেই অবয়বটি বলল, আমাকে ভয় পাবার কিছু নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি ঘুমিয়ে যাও। এরপর আবারও সেই হাসির শব্দ। তখন আমি বললাম, কিন্তু এভাবে কেউ ঘরে বসে থাকলে তো আমার ঘুম আসবে না। তখন অবয়বটি বলল, চলে যেতে বলছেন? তখন আমি বলি, আপনি কে, কেন এসেছেন তা যদি বলতেন। আমি কৌশলে প্রশ্নটা এড়িয়ে গেলাম। তখন মেয়েটি বলল, আমি আফ্রোজা। এসেছি তাকাপুল শহর থেকে। আমি মানুষ সম্প্রদায়ের কেউ নই। আমি জিন সম্প্রদায়ের মেয়ে। এই বলে মেয়েটি হেসে উঠল। তখন আমি বললাম, জিন? জিন কথাটি শুনে আমি কেঁপে উঠলাম। কোথা থেকে হালকা চাপা ফুলের মিষ্টি গান ভেসে আসছে। পুরো ঘর মো মো করছে। হাসির শব্দে আমি আবার বিমোহিত হলাম। তখন আমি বললাম, আপনার হাসিটা অনেক সুন্দর। আমার মুখ ফসকে বের হয়ে গেল কথাটা। নিজেকে আবারও কেমন হ্যাবলা মনে হলো। তিথির কথা মনে হলো। ও যদি জানে গভীর রাতে ঘরে বসে আমি কোনো জিন মেয়ের হাসির প্রশংসা করেছি, তাহলে ও আমার সাথে যে কি করবে। তখন মেয়েটি বলল, আপনার স্ত্রীর কথা ভাবছেন? আমি তখন মাথা নাড়ালাম। তখন মেয়েটি আবারও বলল, খুব ভালোবাসেন বুঝি? এই বলে মেয়েটি হাসতে লাগলো। রকিং চেয়ারটি আবারও দুলছে। আমি কিছু বলার আগেই মেয়েটি বলল, এখন কি আপনার ভয় লাগছে? তখন আমি বললাম, না। আমি অবশ্যই মিথ্যা বললাম। মানুষেরা খুব সহজেই মিথ্যা বলতে পারে। তখন মেয়েটি বলল, আপনি মিথ্যা বলছেন।
মানুষেরা খুব সহজেই মিথ্যা বলতে পারে। এই বলে মেয়েটি আবারও হাসছে। মিথ্যা বলে ধরা খাবার জন্য কেমন যেন লজ্জা লাগছিল আমার একবার মনে হলো বাতি জ্বালাবো কিনা। তখন মেয়েটি বলল, দয়া করে বাতি জ্বালাবেন না, আমি আলো সহ্য করতে পারি না। আর একটু পরে আমি নিজেই চলে যাব। আমি চমকে উঠলাম। এই যে দেখেছি আমার থট রিড করতে পারে। তখন আমি বললাম, আপনি কেন এসেছিলেন? আমি প্রশ্নটা শেষ করতে পারলাম না। মেয়েটি বলে উঠল, এমনিতে তো আসেনি, আছে একটা কারণ আছে। কি কারণ? আমি কারণ জানার জন্য অস্থির হলাম। আমার ইচ্ছে হচ্ছে মেয়েটিকে দেখি। তখন মেয়েটি বলল, আমাকে দেখতে ইচ্ছে হচ্ছে, তাই না? মেয়েটি বলে হাসতে লাগলো। তখন আমি কিছুটা ইতস্তত বোধ করে বললাম, জি। আমি ছোট্ট করে উত্তর দিলাম। তখন মেয়েটি বলল, আমাকে না দেখাই ভালো। আমরা দেখতে মানুষের মতো নই, আমরা হচ্ছি আগুনের তৈরি, আর মানুষ হচ্ছে মাটির তৈরি। আমাদের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, আমরা যে কোনো আকার ধারণ করতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি, শুধুমাত্র আসমানের নির্দিষ্ট একটা সীমানা পর্যন্ত। তখন আমি জিজ্ঞেস করলাম, তাহলে এটা কি আপনার আসল আকৃতি নয়? তখন মেয়েটি বলল, না, তখন আমি বললাম, আপনি কি তাহলে মেয়ে নন? তখন মেয়েটি বলল, আমি মেয়ে জিন। আমাদের মধ্যে ছেলে মেয়ে দুটো প্রজাতি আছে, মানুষের মধ্যে আছে তিনটি। তখন আমি বললাম, একটি নারী এবং অন্যটি পুরুষ। আমি আরেকটি তো খুঁজে পেলাম না, মাথা কাজ করছে না। তখন মেয়েটি বলল, আমি এখন যাব। তখন আমি বললাম, কেন এসেছিলেন তা তো বললেন না। তখন মেয়েটি বলল, আর একদিন বলবো। তখন আমি বললাম, তার মানে এখনই চলে যাবেন? তখন মেয়েটি বলল, হ্যাঁ, চলে যাব। আজানের সময় হয়ে এসেছে, আমি যাই। মনটা আমার খারাপ হয়ে গেল। এমন সময় মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। মেয়েটি হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল। আমি তড়ি ঘরে ঘরে উঠে বাতি জ্বালালাম। না, কেউ নেই। কিন্তু চেয়ারটা যেন তখনও দুলছে। আমার মাথাটা কেমন করে যেন উঠল। অজানা কোনো ভয়ে শরীর ছমছম করছে। কোনো মতে বিছানায় বসে পড়লাম। তারপর একটা সময় আমি নিজের অজান্তেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। সবাই মনে করলো আমি হঠাৎই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমিও কাউকে কিছু বললাম না, সব নিজের ভেতর চেপে রাখলাম। বললে সবাই হয়তো হাসবে। তবে আশ্চর্যের বিষয় হলো, এটা যে মেডিকেল বোর্ড তন্ন তন্ন করে খুঁজেও আমার হার্টের কোনো অসুখ পেল না। যেন রাতারাতি সব উবে গেছে। ডাক্তাররা সবাই বলল, ইটস মিরাকেল। কিন্তু আমি মনে মনে আফরোজাকে ধন্যবাদ দিলাম। সকল মিরাকেলের পেছনে কারো না কারো হাত থাকে। এখন আমার যখনই গভীর রাতে ঘুম ভাঙে, তখনই আমি নিজের অজান্তে আফরোজা নামক জিন কন্যাকে খুঁজি। তো এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমাদের এই চ্যানেলের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ঘটনায়। ওয়াও, মোকসেদ ভাই এত সুন্দর ঘটনা কিভাবে কালেক্ট করেন ভাই?
সত্যিই ভাই বেশ ইউনিক একটা ঘটনা ছিল, রহস্যময় একটা ঘটনা। সত্যিই ভাই অনেক ভালো লেগেছে। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মোকসেদ ভাইয়ের এই জিনকন্যা নামক ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এতক্ষণে তো পরপর 2টা মোকসেদ ভাইয়ের কালেক্টেড স্টোরি আপনারা শুনে ফেললেন। চলুন তাহলে এখন চলে যাই আমাদের একজন লিসেনার, যে ভাইটি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তো তার ঘটনাটি শুনে আসি। আর তার ঘটনাটির নাম দিয়েছেন রহস্যময় রাত। চলুন শুনে আসি ঘটনাটি। ঘটনাটি আমাদের এক শ্রোতা বন্ধু আমাদেরকে লিখে পাঠিয়েছেন। যদিও শ্রোতা বন্ধুর নামটি আমি জানি, কিন্তু বন্ধু আমাদেরকে তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, যার জন্য আমি তার নামটি প্রকাশ করছি না, সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। তো তিনি যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন সেভাবে আপনাদের মাঝে পড়ে শোনানোর চেষ্টা করছি। সঙ্গত কারণে নাম দিতে পারলাম না। আমি একজন স্টুডেন্ট, মেসে থাকি। মেসের বাকি সবাই আমার মতো স্টুডেন্ট। যেহেতু সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, ক্লাসে যেতে হয়, টিউশনি করাতে হয়, তাই আমরা রান্না বান্নার ঝামেলা না করে সিদ্ধান্ত নেই যে একটা বুয়া রেখে নেব। সে শুধু রান্না বান্না করবে আর ঘর ঝাড়ু দেবে। মেস লাইফ শুরু হবার আগে কত কথাই না শুনতাম বুয়াদের নামে, বুয়ারা চোর, ফটকাবাজ ইত্যাদি ইত্যাদি। কিন্তু নতুন বুয়া আসার পর দেখলাম উনি একদমই তেমন নন, বরং পুরোই বিপরীত। এভাবে দিন যেতে থাকে। বুয়া আমাদের মেসে কাজ করেন প্রায় 3 মাস যাবৎ। বুয়ার টাইম শিডিউল ছিল অনেকটা এইরকম। উনি দিনে 2বার আসতেন, সকালে এসে দুপুরের খাবার এবং সন্ধ্যায় এসে রাতের খাবার রান্না করে দিয়ে যেতেন। যেই রাতের ঘটনা বলছি, সেই রাতে বুয়া সকালে এসে দুপুরের খাবার রান্না করে দিয়ে গেলেন, কিন্তু সন্ধ্যায় আর আসলেন না। আমরা বুয়ার বাসায় গেলাম খোঁজ করার জন্য। গিয়ে দেখলাম উনি খুবই অসুস্থ, মাথায় পানি ঢালা হচ্ছে। আমরা দেরি না করে ডাক্তার ডাকলাম এবং ঔষধ যা লাগে সবকিছু কিনে দিয়ে বাসায় চলে আসলাম। আসার পর বুঝতে পারলাম যে আজ রাতে খাওয়া হবে না। তখন মোটামুটি অনেক রাত, রাত 11টা কি 11:30 হবে। আমরা খাবারের হোটেলের সন্ধানে বেরিয়ে পড়ি। কোনো দোকানেও খাবার পেলাম না, বেশিরভাগই বন্ধ। যেগুলো খোলা আছে তাতে খাবার শেষ। কি আর করা, ক্ষুধার্ত অবস্থায় বাসায় ফিরে এলাম। আমি ওই মাসের জন্য মেসের ম্যানেজার ছিলাম। মেসের কিছু দায়িত্ব আমার উপর ছিল, যেমন কয়টা খাবার হবে তা বুয়াকে জানানো, কি রান্না হবে তা বাজার করে দেয়া, দিনের খরচ হিসাব করা ইত্যাদি। এসব কাজ ঘুমানোর আগে করতাম, তাই প্রায়ই ঘুমাতে একটু দেরি হয়ে যেত। সেদিনও দেরি করেই ঘুমাতে গিয়েছিলাম। রাতে সব দরজা জানালা চেক করে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ আমার মনে হলো সদর দরজায় কে যেন নক করছে। আমি পাত্তা দিলাম না, এত রাতে আবার কে আসবে, কিন্তু বারবার দরজায় নক চলতেই থাকলো। আমি বিরক্ত হয়ে কে দরজায় নক করছে দেখার জন্য উঠে যাই। আমি দরজার কাছাকাছি যেতেই নক করা বন্ধ হয়ে গেল। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত ঠেকলো। আমি দরজা না খুলে ভেতর থেকে কয়েকবার জিজ্ঞেস করলাম, কে কে বাইরে, কিন্তু কোনো উত্তর পেলাম না। শেষে বিরক্ত হয়ে এসে বিছানায় আবারও শুয়ে পড়লাম। 1 মিনিট যেতে না যেতে আবারও নকের শব্দ পেলাম। এবার মেজাজ গেল খারাপ হয়ে। নির্ঘাত কোনো বদমাশ পোলাপানের কাজ এটা। আমি বিছানা থেকে খুব সাবধানে উঠে পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে যাই। আশ্চর্যজনক ব্যাপার হলো, এবারও আমি দরজার কাছাকাছি পৌঁছাতেই নক বন্ধ হয়ে গেল। এবার আর কে বলে ডাক দিলাম না, সরাসরি দরজা খুলে ফেললাম। দরজা খুলতে ম্যাক্সিমাম 3 সেকেন্ড সময় লেগেছিল আমার। খুলে দেখি করিডোর ফাঁকা। দরজাটা একটু চাপিয়ে আমি মেইন দরজার কাছাকাছি এলাম। আমরা 3 তলায় থাকতাম। মেইন গেট বন্ধ ছিল।
এত দ্রুত নক করে দেয়াল টপকে যাওয়াটা তো কারো পক্ষে আসলে সম্ভব ছিল না। ধরে নিলাম যেই করুক সে উপরে গিয়েছে হয়তো। আমি দরজা খোলা রেখে উপরে যাওয়ার সাহস পেলাম না। চোর এসে ঘর সাফ করে দিয়ে যেতে পারে এই ভয়ে। ঘরে ঢুকে দরজা ভালো করে লাগিয়ে আবারও শুয়ে পড়লাম। আমাদের মেসের দরজা আর আমার রুমের দরজার মাঝে আর একটা দরজা আছে, সেই দরজাটাও লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত তখন ৩:৩০-এর মতো বাজে। শুতে না শুতেই মনে হলো আমার রুমের দরজায় কেউ নক করছে। এবার আমি প্রচন্ড অবাক হলাম, এত রাতে আমার রুমে কে নক করবে। মনে করলাম পাশের রুমের হিমেল সম্ভবত টয়লেটে যাবার জন্য উঠে নক করছে। উঠে দরজা খুলে দিলাম। না, কেউ নেই। রুমের সামনে বারান্দার মতো জায়গাটা পুরোপুরি খালি। আমি অবাক হলেও ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল। কার কাজ জানার চেষ্টা না করেই সামনের রুমের লাইট জ্বালিয়ে দিয়ে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সামনের রুমের লাইট জ্বালানো থাকলে তা আমার রুমে থেকে বোঝা যায়, কিন্তু শোয়ার সাথে সাথেই খেয়াল করলাম সামনের রুম থেকে কোনো আলো আসছে না। এবার সত্যি সত্যি ভয় লাগতে শুরু করলো, কারণ আমার রুমে কারেন্ট আছে, তাই কারেন্ট চলে গেছে এটা ভাবা যায় না। তার উপর সামনের রুমের লাইটটা নতুন। যাই হোক, আমি একটা চার্জার লাইট হাতে নিয়ে সামনের রুমের দিকে গেলাম। গিয়ে দেখি লাইটের সুইচ অফ করা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি নিজ হাতে সুইচ অন করে আলো জ্বালিয়েছিলাম। লাইটটা অন করলাম, সাথে সাথে কিচেন থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। কেউ যেন বটি দিয়ে কিছু কাটছে। আমি ভয়ে ভয়ে ঢোক গিললাম কয়েকটা। আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। রান্নাঘরের সুইচটা অন করে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি কয়েকটা পেঁয়াজ আর মরিচ বটির ওপর উঠে সুন্দরভাবে নিচ থেকেই কাটছে। তারপর কুচি পেঁয়াজগুলো নিচে রাখা বাটিতে আপনা আপনি জমা হচ্ছে। আমি এটা দেখে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে জ্ঞান ফেরার পর আমাকে নিজের বিছানায় আবিষ্কার করলাম। মেস মেম্বাররা সবাই আমার মাথার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছিল জিজ্ঞেস করতে আমি ওদের পুরো ঘটনাটা খুলে বললাম। শুনতে শুনতে ওদের মুখ কেমন যেন গম্ভীর হয়ে গেল। তারপর এক মেস মেম্বার পারভেজ ভাই বলল, আমাদের বুয়া খালা আর নেই। সকালে ওনার মেয়ে এসেছিল, কাঁদতে কাঁদতে বলে গিয়েছে কথাটা। আমি শোকে আর ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। রাতে যা দেখেছিলাম তা কি বুয়া খালার আত্মা ছিল তাহলে? হয়তোবা মারা যাবার পরও অভ্যাসবশত রাতের খাবার তৈরি করার জন্য সে এসেছিল, কিংবা অন্য কিছু। কেই বা বলতে পারে। এটা শুধু একটা রহস্যই থেকে গেল। তো ইমরান ভাই, ঘটনাটা পড়ে শোনালে অনেক খুশি হব। আশা করি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে। তো আবারও কোনো একদিন নতুন কোনো ঘটনা আপনাদেরকে লিখে পাঠাবো। আর আশা করি সেই ঘটনাটি ইমরান ভাই আপনি পড়ে শোনাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, ঘটনাটা বেশ ইউনিক আর অনেক বেশি টাইট ছিল। মানে সচরাচর আমরা যেই সকল ঘটনাগুলো শুনি তার থেকে একটু ভিন্ন রকম ছিল। ধন্যবাদ ভাই। আশা করি আপনি আগামীতেও আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ঘটনা লিখে পাঠাবেন। তো লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই তৃতীয় ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে। তো এই ছিল আজকের এপিসোডের আয়োজন। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
আর বন্ধুগণ, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। তো এই ছিল আজকের আয়োজন। আমি ইমরান ইস খান এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।